ঘটনাটি হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় জেলা গাইবান্ধাকে নিয়ে। তো সে জেলায় এমন একটি গ্রাম রয়েছে, যেই গ্রামে শুধু কয়েকটি বসতি বাড়ি ছাড়া সব জঙ্গল। তো সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়িতে একটা ছোট পরিবার থাকতো, বাবা মা এবং তাদের একমাত্র ছেলে। ছেলেটিরও অনেক নেশা ছিল মাছ ধরার। তো সেও রাত্রে বেরিয়ে পড়লো মাছ ধরার উদ্দেশ্যে নদীতে। তো সে নদী থেকে অনেকগুলো মাছ সংগ্রহ করে, প্রায় 1-1.5 কেজির মতো নদীর মাছ, সেগুলো ধরে নিয়ে আনতে আনতে সে লক্ষ্য করলো আবহাওয়া ঠান্ডা হওয়া সত্ত্বেও তার শরীর বেয়ে যেন গরম বাতাস বয়ে গেল, পুরো শরীর হিম ধরে গেল। কিন্তু সেগুলো পাত্তা না দিয়ে সোজা চলে গেল ওর পাশে বাড়ির উদ্দেশ্যে। তো অনেক রাত হয়ে আসছে, যেহেতু সে একটি শর্টকাট রাস্তা অবলম্বন করলো, কিন্তু সে জানতো সেই রাস্তাটা আসলে ভালো না, সেখানে অনবরত কিছু না কিছু ঘটতে থাকে। তার সত্ত্বেও সে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য সেই ভয়ানক রাস্তাটি বেছে নিল। তো সে সেই রাস্তা দিয়ে যখন হাঁটছিল, সামনে কয়েকটা ঝোপঝাড় এবং 2-3টা তাল গাছ যেন একসাথে দাঁড়িয়ে আছে। সে সেই রাস্তাতে যাওয়ার সময় লক্ষ্য করলো তার সামনে একটি বড় কালো অবয়ব। জানে না সেটা কি। যখন সে আরও একটু সামনে এগোলো, তখন দেখলো মানুষ আকৃতি, অনেক লম্বা, তার চেয়ে দ্বিগুণ লম্বা, মানে একটি তাল গাছের প্রায় অর্ধেক। এমন লম্বা মানুষ মনে হয় ও জীবনও দেখেনি। বুঝতে পেরেছে এটা কোনো স্বাভাবিক মানুষ নয়। স্বাভাবিক মানুষ এত লম্বা জীবনে হয় না, কল্পনার বাইরে। এবং সে যখন বুঝতে পারলো যে এটা আসলে মানুষ নয়, এটা অন্য কিছু, তখন সে হতভম্ব হয়ে আস্তে আস্তে 1 পা 2 পা সরিয়ে যেতে লাগলো। কিন্তু যতই পিছোচ্ছে মনে হচ্ছে যে ওদের দূরত্ব প্রায় এক। সেই অবয়বটি যখন তার দিকে তাকিয়ে বলল, তুমি এখান থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার পায়ের নিচ দিয়ে চলে যাও। সে বুঝতে পারলো যদি তার পায়ের নিচে যায় তাহলে তাকে পিষেই মেরে ফেলে দেবে। সে তার প্রাণ নিয়ে এক দৌড়, সে এতই দৌড় দিয়েছে যে তার বাসার সামনে আসার পরে সে আবার দেখতে পেল সেই অবয়বটি তার পিছে পিছে তার বাসা শুয়ে এসে গেছে। এবং সে অবয়বটি তাকে আবার বলল যে তুমি আমার কথা অমান্য করেছো, তোমাকে আমি মেরে ফেলে দেবই। এই কথা শুনে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ল। তার অজ্ঞান হয়ে পড়ার কিছুক্ষণ পরেই তার বাবা মা টের পেল যে সে বাড়িতে এখনো ফিরল না। এই কারণে তার বাবা মা দুজনেই রাত্রে খুঁজতে বের হলো। তো সে যেহেতু বাড়ির পাশেই অজ্ঞান হয়ে পড়েছে, তাই তার বাবা মাদের খুঁজতে বেশি দেরি লাগলো না। তারা গিয়ে দেখলো সেন্সলেস অবস্থায় সে মাটিতে পড়ে রয়েছে, এবং তারা তাকে তুলে মাথায় পানি যত কিছু করার দরকার করলো, কবিরাজ ডাকিয়ে আনলো, কিন্তু কোনোভাবে তার জ্ঞান ফিরল না। ফজরের আজান এবং সকাল হয়ে গেল। পরবর্তীতে দেখলো তার জ্ঞান ফিরেছে, কিন্তু অলৌকিকভাবে তার কথা বলার শক্তিটা সে হারিয়ে ফেলেছে, মানে কথা বলতে পারছে না। তো এটার জন্য তাকে ডাক্তার কত টেস্ট করানো হলো, অনেক কিছু করিয়েছে, কবিরাজ দেখিয়েছে। তারপরে হালকা ভালো হওয়ার লক্ষ্যে গেছে সে হালকা আওয়াজ করতে পারে, হালকা কথা বলতে পারে, কিন্তু পুরোপুরিভাবেও কোনো উচ্চারণ সে হারিয়ে ফেলে দিয়েছে এমন। তো পরবর্তীতে তাকে কিছুদিন কবিরাজির ঝাড়ফুঁক করা হয় এবং তার শরীর বন্ধ করে দেওয়া হয়। এবং যখন সে আস্তে আস্তে ভালো হয়ে গেল, তখন সে পুরো ঘটনাটি তার বাবা মাকে জানালো। এবং তার বাবা মা পুরো ঘটনাটি একটি কবিরাজকে বললে সে কবিরাজ তার কাছে গিয়ে আবার ঝাড়ফুঁক করলো, এবং ঝাড়ফুঁক করার পরে সে মোটামুটি সুস্থ। তো এমন একদিন তার রাত্রে টয়লেটে যাওয়ার জরুরি হয়ে গেল। তাদের গ্রাম অঞ্চল, যে কারণে বাসা থেকে টয়লেট অনেকটা দূরে হয়, এটা সব গ্রামেই। তো সে যে ভাবা সেই কাজ, সে তার বাসা থেকে একটু দূরে তার টয়লেটে গেল, এবং যাওয়ার সাথে সাথে দেখলো সেই অবয়বটি তার সামনে আবার দাঁড়িয়েছে এবং বলল, এবার তুই নিস্তার পাবি না, তোর শাস্তি তুই পেয়ে যাবি। এই বলে যখন সে
তার দিকে হাত বাড়ালো তখন সে অনেক জোরে চিৎকার দিয়ে সেখানে পড়ে গেল সেন্সলেস অবস্থায়। এবং তার বাবা মা চিৎকার শুনে দৌড়িয়ে গেল তাকে উদ্ধার করতে, এবং যখন তাকে উদ্ধার করে তখন থেকে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এবং তারপর দিন থেকেই তার শরীরে অনেক জ্বর, প্রচণ্ড জ্বর। যত কবিরাজ, যত ডাক্তার, কেউই ঠিক করতে পারে না। কবিরাজরা বলে আমাদের দ্বারা আর হবে কি, এমন এক শক্তি ধরেছে যে আমরা কুলাতে পারবো না, হয়তো আমরা ওকে যদি ঠিক করতে যাই ওরা আমাকেও মেরে ফেলে দেবে। এবং ডাক্তারদের কাছে তেমন কিছুই ধরা পড়ে না। তো এইভাবেই তার বাবা মা অনেক টেনশনে পড়ে যায়। তো আস্তে আস্তে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এবং